আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ডি ইউনিট ভর্তি পরীক্ষার কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের আজকে আমাদের সেকেন্ড লেকচারে আমরা 2022-23 সালে আসা প্রশ্নগুলোকে সলভ করব। এবং তোমরা যারা বিগত লেকচার করেছো তারা কিন্তু দেখছো যে আমরা কিভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করছি, যে কিরকম ভাবে আমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য বেস্ট একটা প্রিপারেশন আমরা নিতে পারি এবং কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ আমাদেরকে এই জিনিসটাতে হেল্প করবে। তাহলে আমরা আজকে সেকেন্ড লেকচারে 2022 সালে আসা প্রশ্নগুলো সলভ করা শুরু করে দিই। তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাই। যে প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলতেছে ভাইয়া? প্রথম প্রশ্ন আমাদেরকে বলতেছে যে ঘোলা কাদাময় পানি হলো পানিতে মাটি কণার কি? আচ্ছা, সো এইটা তোমরা যদি হাজারি স্যারের বইটা খুব ভালোভাবে পড়ে থাকো, স্যারের বইতে ডিরেক্টলি দেওয়া আছে যে পানিতে যে কাদার মিশ্রণ, এটা কি? এটা হচ্ছে একটা সাসপেনশন। পানিতে কাদার যে মিশ্রণ সেটা কি? সেটা হচ্ছে একটা সাসপেনশন। হ্যাঁ, সাসপেনশন কলোয়েড এর মধ্যে সাসপেনশনের যে তোমার দ্রবণের মধ্যে দানাগুলা সেগুলো একটু বড় থাকে। সো কাদা যখন পানিতে থাকে তখন কি ঘন হয়ে থাকে, দানাগুলা বড় থাকে। সো এমনি বোঝা যায় এটা হচ্ছে সাসপেনশন। আর এই যে ইমালশন, এটা কি একটা কলোয়েডের আন্ডারে পড়ছে। সলিউশন বা দ্রবণের মধ্যে তো কোনো কণা দেখাই যায় না, ওটা একদম মিশে যায়, কোনোটি নয়তো হবে না। সেখানে একটা অপশন আসে, সেটা হচ্ছে কি হ্যাঁ সাসপেনশন। সেটা হচ্ছে কি ভাই? সাসপেনশন। আর এটা বইয়ের ডিরেক্ট হুবহু লাইন, যে ঘোলা কাদায় কর্দমাক্ত পানিতে তোমার মিক্সচার, সেটা কি? সেটা হচ্ছে একটা সাসপেনশন। এরপর আসো, যে ক্রিম এবং লোশন ত্বকে কোমল অনুভূতি দেয়, ত্বককে নরম করার উপাদানের নাম কি? ত্বককে নরম করার উপাদানের নাম জানতে চাইছি। দেখো, ত্বককে নরম করার উপাদানের নাম। সো এখানে দুইটা জিনিস থেকে প্রশ্ন আসতে পারে। কি কি? একটা হচ্ছে ভাইয়া ময়শ্চারাইজার, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ভাইয়া ময়শ্চারাইজার। ভাইয়া ময়শ্চারাইজার জিনিসটা কি? ময়শ্চারাইজার জিনিসটা হচ্ছে এই যে আমাদের শীতকালীন যে আমাদের ত্বক থেকে কি হয়, পানিটা খুব সুন্দর মতো টেনে নিয়ে যায়, আমাদের ঠোঁটটা ফেটে যায়, তাই না? চামড়াগুলো ফেটে যায় কিসের জন্য? কারণ এই চামড়ার উপরিভাগ থেকে পানি টেনে নিয়ে যায়। সেই পানি যেন বের হইতে না পারে, এই জন্য আমরা কি ব্যবহার করি? ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কি করে? ময়শ্চারাইজার হচ্ছে আমাদের দেহটাকে পানিটাকে ধরে রাখে। ময়শ্চারাইজারের কাজ হচ্ছে আমাদের দেহটাকে পানিটাকে ধরে রাখে। আর এই যে ইমোলিয়েন্টস, ইমোলিয়েন্টস নামের যে পদার্থটা, ইমোলিয়েন্টস, এই ইমোলিয়েন্টস কি করে? এই ইমোলিয়েন্টসটা হচ্ছে আমাদের ত্বকটাকে নরম এবং কোমল রাখে। ঠিক আছে, আমাদের ত্বককে ত্বককে হচ্ছে নরম এবং কোমল রাখে কে? এই ইমোলিয়েন্টস। তো তোমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া নিচের কোনটা কি করে আমাদের ত্বককে নরম করার উপাদান? তাহলে আমরা জানি এটা হচ্ছে ইমোলিয়েন্টস। এটা কি? এটা হচ্ছে ইমোলিয়েন্টস। এবং এগুলাই কিন্তু আলটিমেটলি আমাদের ওই যে পেট্রোলিয়াম জেলি, মেরিল, ভেসলিন, এগুলাই কিন্তু আলটিমেটলি ইমোলিয়েন্টস, ত্বকটাকে নরম করে। ঠিক আছে, ওকে। এরপর আসো, দুধে চর্বি হলো অধিক পরিমাণে কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিডের কি? হ্যাঁ, দুধের যে চর্বি তার নাম আমরা জানি হচ্ছে ল্যাকটোজ। এবং এই যে ল্যাকটোজ, এই ল্যাকটোজটা হচ্ছে কি? এই ল্যাকটোজটা হচ্ছে একটা ট্রাইএস্টার। ঠিক আছে, এই ল্যাকটোজটা হচ্ছে একটা ট্রাইএস্টার। এবং কার ট্রাইএস্টার? গ্লিসারলের। ঠিক আছে, কার ট্রাইএস্টার? গ্লিসারল এর ট্রাইএস্টার। দুধের যেই চর্বি বা ল্যাকটোজ, এটা হচ্ছে গ্লিসারলের ট্রাইএস্টার। কিসের এস্টার ভাই? গ্লিসারলের ট্রাইএস্টার। তাহলে এটা একটু মনে রাখা লাগবে। এবং বইতেও, হাজারি স্যারের বইতেও দুধের উপাদানটা দেওয়া আছে ডিরেক্টলি, যে দুধের চর্বি ল্যাকটোজ হচ্ছে একটি গ্লিসারলের ট্রাইএস্টার। তাহলে অপশনে কোথায় আছে? গ্লিসারলের এই যে ভাইয়া ট্রাইএস্টার। ঠিক আছে, সেগুলো কিন্তু মেইন বই থেকেই আসছে, এগুলো কিন্তু মোটামুটি সবগুলোই মেইন বইয়েরই প্রশ্ন। এরপরে আসো, যে কোনটি বোরাক্স? তো এটা তো মেন বইতে হুবহু আছে যে বোরাক্স কি? বোরাক্স এর আরেকটা নাম একটু মনে রাখো, বোরাক্সকে সোহাগাও বলা হয়। বোরাক্স বা সোহাগা। এই বোরাক্স বা সোহাগার সংকেতটা হচ্ছে ভাইয়া Na2B4O7, এটার সাথে 10 মোল পানি, এটাকে বলা হয় বোরাক্স বা সোহাগা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বোরাক্স বা সোহাগা। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার আসা অ্যাডমিশনের একটা প্রশ্ন, যে বোরাক্স Na2B4O7 10 মোল পানি, এটাকে বলা হয় ভাইয়া বোরাক্স বা সোহাগা। সো প্রত্যেকটা প্রশ্নই মোটামুটি সবগুলা মেন বইয়ের প্রশ্ন এবং হাজারি স্যারের বইতেই আছে। কোন বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন করে? তোমার গুণগত রসায়নে যে 5টা মডেল তুমি পড়ছো, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এগুলোর মধ্যে কোয়ান্টাম রেটেড একটা মডেল ছিল, তার নাম যেন কি? তোমার হচ্ছে শোডিঞ্জার বলবিদ্যার যে পরমাণু মডেল। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের তোমার লেভেলে উৎকর্ষ সাধন করছে এরকম কার নাম তুমি জানো?
শোডিঞ্জারের। তো এইগুলাকে আর বলা লাগে, সেটা তেমনি বেসিক থেকে অ্যান্সার করা যায় যে কোয়ান্টাম রিলেটেড যে ফর্মুলা বা তোমার হচ্ছে যে মডেলটা সেটা দিচ্ছে শোডিঞ্জার, তাহলে শোডিঞ্জারই কি করছে, কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষটা সাধন করছে, তাই তো। আচ্ছা, এরপর আসো, পাউলির বর্জন নীতি অনুসারে ডি উপশক্তি স্তরে, আমাদের যে ডি উপশক্তি স্তরটা আছে সেখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা কিন্তু জানি যে আমাদের এস যে আছে, এস এস এ হচ্ছে 2টা ইলেকট্রন থাকতে পারে, পিতে হচ্ছে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডিতে হচ্ছে 10টা ইলেকট্রন থাকতে পারে এবং এফ এ হচ্ছে 14টা ইলেকট্রন থাকতে পারে। এটা আলটিমেটলি তোমরা সবাই জানো, তাই না? তাহলে আমাদের বলছে ডিতে কয়টা থাকতে পারে, ডিতে হচ্ছে 10টা। এখনো আমরা ওই যে গত ক্লাসে যেমন ডিউ স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন পাইছিলাম, যেগুলো হচ্ছে সরি জিও স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো পাইছিলাম, যেগুলো হচ্ছে তোমার মেন বইতে নাই, এমন কিছু এখনো পর্যন্ত পাই নাই, সবগুলো মোটামুটি বেসিক প্রশ্ন। সো এরপরে আসো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাদা বস্তু এবং ধূসর বস্তুর মাঝখানে পার্থক্য নির্ণয় করা যায় কোনটির সাহায্যে? হাজারি স্যারের বইতে দেওয়া আছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেন রিলেটেড যে টিউমার, তারপর তোমার সাদা বস্তু ধূসর বস্তুর মাঝখানে পার্থক্য, এই সবকিছু কি এমআরআই, সবকিছু কি এমআরআই, সবকিছু কি এমআরআই। কেন্দ্রীয় ধূসর বস্তু এবং সাদা বস্তুর মাঝখানে পার্থক্য করে কে? পার্থক্য করা হচ্ছে এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ঠিক আছে। ওকে, এরপর আসো, 25% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? খুবই কমন একটা কোশ্চেন যে এত পার্সেন্ট W/V ঘনমাত্রা কত, কিভাবে বের করতে হয়? আমাদের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে যত পার্সেন্ট আমাদেরকে দিয়ে দেয় সেইটা এটার সাথে আমাদেরকে একটা 10 গুণ করতে হয় এবং নিচে হচ্ছে যেই যৌগটা তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। এখন এর চেয়ে সহজ ক্যালকুলেশন দুনিয়ার একটা আছে, এখন 0 আর 0 কাটা, 4 দিয়ে 25, তুমি চিন্তা করে দেখো, 4 6 24 আর 1 বাকি থাকে, তাহলে 1 হইতে 4 এর কত লাগবে? 0.25, 0.25 লাগবে, তার মানে 6 থেকে একটু বেশি। তো তুমি দেখো 6 থেকে একটু বেশি অপশনে কোনটা আছে? এই যে 6.25। তো এমনি অ্যান্সার করা যায়, এটা তো ক্যালকুলেশন করা লাগে না। এখন তুমি যদি ধরো একদম অ্যাকুরেট অ্যান্সারটা বের করতে চাও, তাহলে কিভাবে করতে পারো? দেখো তুমি 4 দ্বারা 25 কে ভাগ করো, একদম ছোটবেলায় যেমনি করতাম যে ভাই 4 6 24 আসলো 1, 4 তো 1 এর মধ্যে যায় না, তাহলে আমাকে একটা দশমিক দিয়ে কি আনতে হবে? একটা 0। 4 এটার মধ্যে কয়বার যায়? 4 10 এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণে 8, থাকে কত? 2। এবার আমরা জানি দশমিকের কারণে সবসময় একটা করে শূন্য আসবে, তাহলে 4 5 20, এই দেখো 6.25 তুমি পেয়ে গেছো, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের কি তোমার আলটিমেট অ্যান্সার 6.25। তো কারেক্ট অ্যান্সার করতে পারবা, অথবা তুমি চাইলে কি করতে পারবা, ওই যে এভাবে চিন্তা করেও ক্যালকুলেশনটা করতে পারবা, কারণ 6.25 বা 6 থেকে বেশি একটাই আছে, তাই না? আচ্ছা, এরপর আসো, এই যৌগটায় এই আয়নে কপারের জারণ মান কত? একটা জটিল যৌগ দিয়ে কপারের জারণ মান বের করতে বলছে, সেগুলো তো খুবই ইজি। দেখো এটা জারণ মান আমরা বের করব, তার সাথে কি আছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা যৌগ, কমপ্লিট যৌগ, আর পুরো যৌগের কি কোনো জারণ মান থাকে না? তাহলে এখানে 4টা আছে, 4টা জারণ মানে কত আসবে? 0। তাহলে ওভারঅল এই যে সব এই থার্ড ব্র্যাকেটের মধ্যে সবকিছু মিলে বাইরে কত আছে? +2। তো অ্যামোনিয়ার যে পার্টটা আছে এই পার্টটা 0, তাহলে এই +2 আলটিমেটলি কার? এই +2 আলটিমেটলি আমাদের কপারের, তাই তো সবকিছু মিলে +2 আসছে। তার মানে এখানে কপার কত আছে? 2+। কপার কত আছে? কপার আছে হচ্ছে 2+। এর থেকে সোজা প্রশ্ন আর হইতে পারে না, বুঝলাম না? এখন আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর ইসলামের প্রশ্ন কিন্তু পাইতেছি না, সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু আসতেছে। ওকে, এরপর আসো, 10 ml কোস্টিক সোডার মিশ্রণে পূর্ণ প্রশমিত করতে 0.115 মোলার 12.5 ml HCl দ্রবণের প্রয়োজন পড়ে, ক্ষার দ্রবণের মোলার ঘনমাত্রা কত? আচ্ছা, অ্যাসিড ক্ষার প্রশমনের যে বিক্রিয়া, এই অ্যাসিড ক্ষার প্রশমনের বিক্রিয়াতে আমরা কি জানি? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে V1S1E1 is equals to V2S2E2। এই ফর্মুলা দিয়ে আমরা কি করব? অ্যাসিড ক্ষার প্রশমনের ম্যাথগুলা করব, যেখানে V1 যে 1 এর যে সাইডটাকে আমরা ধরো অ্যাসিড ধরে নিলাম এবং এটাকে ধরো ক্ষার ধরে নিলাম, অথবা তুমি এটাকে ক্ষার ধরে নিতে পারো, এটাকে ধরো অ্যাসিড ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। সো এখানে V মানে আয়তন, S মানে ঘনমাত্রা, E মানে তুল্য সংখ্যা। তোমরা সবাই কিন্তু এখন তুল্য সংখ্যার কনসেপ্টটা জানার কথা। সো আমরা ধরো এই সাইডটাকে ধরে নিলাম হচ্ছে অ্যাসিড, এই সাইডটাকে ধরে নিলাম ক্ষার। সো অ্যাসিড কি দেওয়া আছে? 0.015 মোলার এত ml, তার মানে অ্যাসিড দেওয়া আছে 12.5 ml, কত মোলার? 0.115 মোলার। এবং HCl এটা কি একটা অ্যাসিড এবং ওর মধ্যে H+ আছে, H আছে কয়টা? একটা, তার মানে ও একটা H দান করতে পারে, তুল্য সংখ্যা কত? 1, তাহলে তুল্য সংখ্যা 1 ইকুয়ালস টু। এবার ক্ষার, এই যে কস্টিক সোডা বা কস্টিক সোডা মানে কি? কস্টিক সোডা মানে হচ্ছে আমাদের এই যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা বলি হচ্ছে কস্টিক সোডা NaOH। এখন এইটার তোমার আয়তন দেওয়া আছে কত? 10। আয়তন দেওয়া আছে কত? V2টা কত দেওয়া আছে? 10।
ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে এই যে S2 এটাই আমি কাঙ্ক্ষিত জিনিস, আমি এটা বের করব। আর E2 সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এর মধ্যে OH আছে একটা, তার মানে ও একটা OH দান করতে পারে, তার মানে তুল্য সংখ্যা কত 1। সো এখানে তুল্য সংখ্যা খুব একটা বেশি ভ্যারি করলো না, যদি 1 1 দিলেও চলতো, না দিলেও চলতো। এবার হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো আমাকে বের করে আনতে হবে কি, এই যে S2 টা বের করতে হবে। তাহলে S2 টা এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। যে তোমার এখানে আছে কত 12.5 ইন্টু 0.115, নিচে চলে আসলো হচ্ছে 10। এবার এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাচ্ছে। তো উপরে কি আসছে, উপরে আসছে একটা দশমিকের গুণ। এবং যারা হ্যান্ড ক্যালকুলেশন প্রো সিরিজটা করছো এবং গত ক্লাসটাও করছো, তাদেরও কিন্তু বলছি যে দশমিকের গুণ করার নিয়ম কি। তুমি চিন্তা করবে এখানে কোনো দশমিক নাই, এই 12.5 কে তুমি চিন্তা করো 125, এবং 0.115 কে তুমি চিন্তা করো 115। ঠিক আছে, এন্ড এই গুণটা করো। সে গুণটা ফার্স্ট তুমি করে ফেলো। 5 5 25, 25 5, হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2, হাতে আছে 1, 5 একে 5, আর তোমার একে হচ্ছে 6। দেন একটা শূন্য দিয়ে দিলাম, 5 একে 5, 2 একে 2, 1 একে 1, দেন দুইটা শূন্য দিয়ে দিলাম, তোমার হচ্ছে 5 একে 5, 2 একে 2 এবং 1 একে 1। তাহলে কত আসতেছে, এখানে আসতেছে 5, এখানে আসতেছে 7, এখানে 6 5 11, আর 2 হচ্ছে 13, 13 3, হাতে আছে হচ্ছে 1, 1 আর 2 হচ্ছে 4, আর হচ্ছে 1। তাহলে অ্যান্সারটা আসতেছে এরকম, উপরে দেখো 1 4 3 7 5, আর নিচে হচ্ছে 10। এবার দেখো, তুমি জানো যে দশমিকের গুণ করার সময় তুমি যে দশমিক গুলাকে ইগনোর করছো, তুমি কয়টা ঘর ইগনোর করছো? 12.5 কে লিখছো 125, মানে দশমিকের পর এক ঘর ছিল, তুমি সেটা দাও নাই। এবং এখানে দশমিকের পর 1 2 3 ঘর ছিল, তুমি সেটাকে লিখছো 115, তুমি 3 ঘর দাও নাই। তো এই যে গুণফলের মানটা আসলো, এটা কেমনে আসছে? টোটাল 4টা দশমিককে ইগনোর করে আসছে। তাহলে তোমার এই অ্যান্সারে দশমিকটা এমন জায়গায় দিতে হবে যেন দশমিকের পর 4টা ঘর থাকে। তাহলে এই জায়গাটায় যদি দশমিকটা দিই, তাহলে দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর থাকে। আর কোন জিনিসকে 10 দ্বারা ভাগ করা মানে হচ্ছে দশমিক আরো 1 ঘর বামে চলে আসবে। অ্যান্সার কত আসলো? 0.14375। এত, তার মানে কত? আলটিমেটলি 0.14। শর্টকাট আমরা লিখতে পারি কি, 7 থাকলে 3 কে কি লিখতে পারি? 4। তাহলে অপশন ঘেটে দেখো কোনটা আছে। 1.44, এই যে 0.144 মোল। ঠিক আছে, সো হ্যান্ড ক্যালকুলেশন করে আমার আহামরি অনেক কঠিন ক্যালকুলেশন কিন্তু এই পর্যন্তও পাইনি। দেখো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চেন কিন্তু সলভ করতেছি, সবগুলো কিন্তু সোজা সোজা ক্যালকুলেশন আসছে। ঠিক আছে, তার মধ্যে এইটা করতে আমাদের সব থেকে একটু বেশি টাইম লাগলো। ওকে, এরপর আসো, MSDS এর পূর্ণরূপ কি? সেটা তোমরা খুব ভালো মতোই জানো যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের প্রশ্ন। আমরা ল্যাবরেটরিতে যেসব জিনিসপাতিগুলো ইউজ করি সেগুলার সেফটি সম্পর্কে একটা শীটের মধ্যে দেওয়া থাকে, যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের যে সেফটি সেটা একটা, সেই ডেটাগুলো একটা শীটের মধ্যে থাকে। তাহলে সেটা পূর্ণরূপ কি আসতেছে? ম্যাটেরিয়ালের যে সেফটি সেই ডেটাগুলা একটা শীটের মধ্যে থাকতেছে, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শীট। ঠিক আছে, তো MSDS এর পূর্ণরূপ কি? ম্যাটেরিয়াল সেফটি ডেটা শীট, MSDS। তাহলে এই হচ্ছে আমাদের MSDS এর পূর্ণরূপ, যেটা কিন্তু মেডিকেলেও তোমার কত সালে আসছিল? 2022-23 সালে আসছিল। সেটা খুবই কমন একটা প্রশ্ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়লেই কিন্তু এটা তোমার পারার কথা, এবং এটা অনুশীলনীতেও আছে। এরপর 5 এম্পিয়ার বিদ্যুৎ, এটা কি দেওয়া আছে? কারেন্ট, 30 সেকেন্ড ধরে, এটা কি দেওয়া আছে? টাইম, একটা ইলেকট্রোডের মধ্য দিয়ে চলে, তাহলে তবে তার টোটাল চার্জ কত? হ্যাঁ, আমরা জানি ফিজিক্সে পড়ে আসছি যে চার্জ কিউ ইজিক্যালস টু হচ্ছে আইটি। এর থেকে সহজ প্রশ্ন হইতেই পারে না। আই দেওয়া আছে 5 এম্পিয়ার, সময় দেওয়া আছে 30 সেকেন্ড, তাহলে 30 × 5 গুণ করলে আসবে 150, এত তোমার হচ্ছে কুলম। তাই তো, চার্জ বের করতেছি, তার মানে এত কুলম। তাহলে অ্যান্সার কই আছে? 150 কুলম। এই হচ্ছে 150 কুলম। তো এই পর্যন্ত দেখো একটা কোয়েশ্চেনও আজকে কিন্তু কঠিন পাচ্ছি না, বা ওই রকম তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ডি এর যে একটা তোমার ভাইব থাকে কোয়েশ্চেনের মধ্যে, যে বইয়ের বাইরে থেকে উঠে নিয়ে আসছে, এরকম করে কিছু এখন কিন্তু পাই নাই। আচ্ছা, দেখা যাক সামনে আসে কিনা। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? ভাই এইটাও হুবহু হাজারি স্যারের বইয়ের লাইন, হাজারি স্যারের অনুশীলনীতে আছে। ভাইয়া ব্রাইন মানে কি একটু বোঝার চেষ্টা করো। ভাইয়া ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেটাকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন সেখান থেকে কি কি উৎপন্ন হয় একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই যে তোমার হচ্ছে, আমি যদি চিন্তা করি তড়িৎ বিশ্লেষণ করতেছি, যে এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে অ্যানোড, এখানে আছে হচ্ছে ভাইয়া ক্যাথোড। ঠিক আছে, সো এখানে তো দ্রবণ বা পানি আছে, তাই না? এখানে তো অবশ্যই পানি আছে। সেই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। সো পানির মধ্যে কি থাকে? H+ আর হচ্ছে OH- থাকে। সো পানির মধ্যে এই দুইটা ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে। আর ব্রাইনকে যখন এর মধ্যে দিব তখন এর মধ্যে আসবে হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস।
সো এখানে ক্যাটায়ন হলো দুইজন, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, অ্যানায়ন হলো দুইজন, OH মাইনাস আর ক্লোরিন মাইনাস। এখন আমরা জানি অ্যানোড এবং ক্যাথোডে তোমার হচ্ছে যে কোনো একটা ক্যাটায়ন যাবে, যে কোনো একটা অ্যানায়ন যাবে। এখন সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে কে অ্যানোডে যাবে এবং ক্লোরিন মাইনাস এবং OH মাইনাসের মধ্যে কে ক্যাথোডে যাবে, এই টাইপের যে জিনিসগুলা বা এই যে তোমার ক্যাটায়ন যারা আছে ওরা হচ্ছে ক্যাথোডে যায়, অ্যানায়ন যারা আছে ওরা হচ্ছে অ্যানোডে যায়। সো এই অ্যানায়ন দুটার মধ্যে কে অ্যানোডে যাবে, ক্যাটায়ন দুটার মধ্যে কে ক্যাথোডে যাবে, এগুলো আমাদের বের করতে হয়। এবং আমরা জানি কিন্তু যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে বেশি হয় এবং সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনটা আছে নিচে, তার মানে হাইড্রোজেনটা কই চলে যাবে, হাইড্রোজেনটা ক্যাটায়ন ও হচ্ছে ক্যাথোডে চলে গিয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর এখানে অ্যানায়ন গুলার মধ্যে কে কে আছে, অ্যানায়ন গুলার মধ্যে আছে হচ্ছে ভাই ক্লোরিন মাইনাস এবং হচ্ছে OH মাইনাস। এবং তুমি যদি অ্যানায়নের ক্রমটা মনে করে দেখো যে প্রথমে ছিল নাইট্রেট, তারপরে ছিল সালফেট SO4 মাইনাস, তারপরে ছিল ক্লোরিন মাইনাস, তারপরে ছিল ব্রোমিন মাইনাস, তারপরে ছিল আয়োডিন মাইনাস, লাস্টে ছিল OH মাইনাস। সো নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, এই মাইনাস চার্জটা দূর হওয়ার প্রবণতা বেশি, তাহলে যে OHটা কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। এবং OH গিয়া কি তৈরি করে, OH গিয়া তোমার হচ্ছে এখানে H2O তৈরি করে বা অক্সিজেন গ্যাস তৈরি করে। এবং এই যে অক্সিজেন বা OH এটা এখান থেকে সোডিয়ামকে নিয়ে গিয়ে কি তৈরি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। সো তুমি দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে, OH সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে সোডিয়াম বেচারা, এই সোডিয়াম বেচারা কিন্তু কোনোভাবেই একা গিয়ে এই ক্যাথোডে যুক্ত হইতে পারলো না, হাইড্রোজেন গিয়ে বসে আছে। তার মানে এই যে সোডিয়াম যে আছে, এই সোডিয়ামটা ব্রাইনের মধ্যে কি হয় না, এই সোডিয়ামটা উৎপন্ন হয় না। মনে রাখতে হবে যে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম নিজেই উৎপন্ন হয় না, ঠিক আছে। তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা উৎপন্ন হয়, তুমি এখান থেকে দেখছো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা উৎপন্ন হবে। আর কি কি উৎপন্ন হবে, আর কি কি উৎপন্ন হবে, এই যে তোমার হচ্ছে এর সাথে কি উৎপন্ন হইলো, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইলো, হাইড্রোজেন গ্যাস তৈরি হইলো, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে সোডিয়াম উৎপন্ন হয় না, ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম উৎপন্ন হয় না, মনে মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। সো এরপরে আসো, এটা হাজারি স্যারের বইতেই ছিল, SF6 এর জ্যামিতিক গঠন। ভাই এটা হাজারি স্যারের বইতে আছে, হাজারি স্যারের অনুশীলনীতে আছে। সো এটা খুবই কমন একটা প্রশ্ন যে SF6 কি, SF6 এর সংখ্যায়ন তোমরা সবাই জানো যে SF6 এর সংখ্যায়ন হচ্ছে ভাইয়া sp3 তোমার হচ্ছে D2, বা আমরা সেটাকে বলতে পারি স্টেরিক নাম্বারটা কত, স্টেরিক নাম্বারটা হচ্ছে 6। এবং আমরা সবাই জানি যে 6 হইলে সে আকৃতিটা কেমন হয়, 6 হইলে আকৃতিটা হয় অষ্টতলকীয়। 6 হইলে আকৃতিটা কেমন হয়, 6 হইলে আকৃতি হয় ভাইয়া অষ্টতলকীয়। সো SF6 এর আকৃতি অনেকবার করে পরীক্ষাতে আসছে, অনেক ফেমাস এবং ডিরেক্ট অনুশীলনীতে আছে যে SF6 এর আকৃতি কি, SF6 এর আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। SF6 এর আকৃতি কি, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। ক্লিয়ার? ওকে ভাই, এরপর আসো CCl4 অণুতে কার্বন এবং ক্লোরিন বন্ধনে আয়নিক বন্ধনের পরিমাণ। সো এই যে একটা জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড প্রশ্ন পেয়ে গেছে। সো দেখো CCl4 কি, একটা সমযোজী যৌগ, কিন্তু তার মধ্যে কার্বন এবং ক্লোরিন যে বন্ধনটা আছে সেখানে আয়নিক বন্ধনের পরিমাণটা কত পার্সেন্ট সেটা বের করতে বলছে। সো এই যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমাদের HSC কনসেপ্টের মধ্যে নাই, মানে HSC সিলেবাসের কোনো জায়গার মধ্যে নাই, ঠিক আছে। যে একটা সমযোজী বন্ধন বা একটা বন্ধনের মধ্যে সমযোজী কত পার্সেন্ট, আয়নিক কত পার্সেন্ট, এটা বের করার যে তোমার হচ্ছে প্রসেস বা ফর্মুলা, এগুলো কিচ্ছু তোমাদের লেভেলে নেই। তো এটা আমি কেমনে সলভ করব? সো এরকম কিছু উদ্ভট প্রশ্ন, একটা বা দুইটা প্রশ্ন কিন্তু আসে। দেখো বিগত তোমার হচ্ছে যখন 23-24 সালে প্রশ্ন ব্যাংক করছি তখন 22টা বা 23টা প্রশ্ন সলভ করছি, এবং আজকে আমরা 22 থেকে 23টা প্রশ্ন সলভ করব। এর মধ্যে এই একমাত্র একটা প্রশ্ন যেটা একেবারে মোটামুটি বলতে পারো একটা হায়ার লেভেল কোশ্চেন আমাদের আসছে। সো ধরো ভার্সিটি টিচাররা যখন প্রশ্ন করে তখন দুই একটা প্রশ্ন তাদের নিজেদের পড়ালেখা থেকে দিয়ে দেয়। সো উনি ধরো হচ্ছে এই টপিক পড়ে দিয়েছে, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিল। সো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে যেটা হয়তো তুমি জীবনেও দেখো নাই, ঠিক আছে। এখন আমি তোমার যদি এটা সলভ করাই দেই ওই হায়ার বা বড় সূত্র দিয়ে, তুমি তখন হয়তো করতে পারবা, বাট তুমি চিন্তা করে দেখো সে যদি অন্য একটা হায়ার কনসেপ্ট দিয়ে দেয় তোমার পরীক্ষার সময়, তুমি কি এটা সলভ করতে পারবা না। এখন কথা হচ্ছে ভাইয়া প্রশ্ন আছে 80টা, 80টাই কি তোমাকে দিতে হবে? যে ফার্স্ট হবে সেও কি 80 পাবে? জীবনেও না, 3, 4, 5, 6টা কিন্তু ভুল যাবে। তো ওই যে 3, 4, 5, 6টা এমসিকিউ তোমার কাছে কিন্তু আছে, যে তুমি সেটা কি করতে পারবা, ছাড়তে পারবা। তো এরকম 5-6টা এমসিকিউ কিন্তু ছাড়ার মতো আছে। সো এরকম একটা এমসিকিউ কিন্তু আসছিল, ঠিক আছে। এবং এটা বের করতে গেলেও, এটাকে যদি আমি তোমাকে শিখাইও, এটা বের করতে গেলে এরকম একটা সূত্র আছে যে 1 - e টু দি পাওয়ার, এখানে তড়িৎচুম্বকতার ভ্যালু বসায় তারপরে পার্সেন্টেজ বের করতে হবে। তো তুমি তো e টু দি পাওয়ার সামথিং এটার ভ্যালুও জানো না,
ওইটা তোমাকে মুখস্থ করতে হবে জাস্ট এই একটা তোমার হচ্ছে প্রশ্ন সলভ করার জন্য। সো ওটা ক্যালকুলেশন করতে গিয়ে আবার তোমার টাইম লাগবে, তাই না? সো এই সব জিনিসপাতিগুলোর জন্য তাহলে কি করতে হবে ভাইয়া, এরকম যতগুলো প্রশ্ন তুমি পাবা মুখস্থ করে ফেলবা। যদি ডিরেক্টলি এটা আসে তোমার এই নেক্সট প্রশ্নতে, তাহলে তুমি সেটা অ্যান্সার করতে পারবা তোমার পরীক্ষাতে আসলে, আর নাইলে কিছু করার নাই, এরকম প্রশ্ন তোমাকে ছাড়তেই হবে। কত বুঝতে পারছো? এটা কিন্তু তোমাকে ছাড়তেই হবে, কারণ ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এটা করতে গেলে তোমার 2 থেকে 2.5 মিনিট লাগবে। যদি আমি যদি তোমাকে হায়ার কনসেপ্ট শিখাই তারপরেও তোমার টাইম লাগবে। আমি চিন্তা করে দেখলাম এটা পুরোপুরি টাইম ওয়েস্ট হবে তোমাকে শেখানো, তাহলে তার জন্য তোমার কি করতে হবে, প্রশ্ন পেলে এটা মুখস্থ করে ফেলতে হবে এবং অ্যান্সারটা পার্সেন্টেজ করলে দেখবা 8.875% মতো আসে। ঠিক আছে, এইটার পার্সেন্টেজটা আসে 8.875% মতো। সেরকম একটা প্রশ্ন পেলাম, আমি একবার পড়ে ফেললাম, যদি নেক্সট টাইম আবার কোনো সময় আসে তাহলে যেন আমি হচ্ছে দেখলেই অ্যান্সার করতে পারি। বুঝতে পারছো? ওকে, এরপর আসো। ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কত? পরিবেশ রসায়নের ডিরেক্ট বইয়ের লাইন, একদম পরিবেশ রসায়নটা শুরু হয়েছে বা সেকেন্ড পেপার বইটা লেখা শুরু হয়েছে যেই পেজে, সেই পেজে দেওয়া আছে যে তোমার বায়ুমণ্ডলের প্রত্যেকটা তোমার হচ্ছে ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে হচ্ছে 14.7 পাউন্ড। একদম হচ্ছে আমাদের বইতে সুন্দর মতো লেখা আছে। ঠিক আছে, এবং ওইখানেই লেখা আছে যে তোমার হচ্ছে পৃথিবীর ওজন কতটুকু, পৃথিবীর তোমার হচ্ছে গড় তাপমাত্রা কিরকম, এই জিনিসপাতিগুলো এখানে দেওয়া আছে। এরপর আসো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.987 এটিএম চাপে 1 ml গ্যাসে কয়টি অণু আছে? বাবারে বাবা, অনেক বড় একটা ম্যাথ দিছে। তোমার হচ্ছে চাপ, আয়তন এগুলো সব দিয়ে অণু বের করতে বলছে। সো বুঝতে পারতেছো এখানে কি ব্যবহার করব, PV = nRT। সো আমরা জানি যে PV = হচ্ছে nRT। সো আমরা যদি n এর বদলে x বসাই দিই তাহলে PV = ওই যে x নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা থেকে তো কি আসবে, অণু পরমাণুর সংখ্যা ইনটু তোমার হচ্ছে কত আসতেছে RT। আমাকে বের করতে হবে x, তাহলে x = কত আসতেছে, x আসতেছে n এর বা নাম্বার অফ অ্যাভোগাড্রো উপরে চলে যাবে, অর্থাৎ PV * নাম্বার অফ অ্যাভোগাড্রো / হচ্ছে RT। তাহলে সবকিছু বসায় দাও, সব দেওয়া আছে। PV কত? 0.987 ATM। ঠিক আছে, এবং এখানে যেহেতু অনেক বড় ক্যালকুলেশন আমাকে করতে হবে, তাহলে আমি যেটা করব, ওই যে আমাদের যে সহজ পদ্ধতি, দশমিক না দিয়ে এই 0.987 কে লিখবো 987। দশমিকের পর 3 ঘর ছিল, দিয়ে দিবে কত, দিয়ে দিব হচ্ছে 1000। বা এমনি না লিখে 1000 কে তুমি কি লিখতে পারো, তোমার হচ্ছে 10⁻3। কিভাবে লিখলাম, এই যে দশমিকের পরে 3 ঘর ছিল, তো আমি এটা না দিয়ে লিখছি 987। দশমিকের পর 3 ঘর দেই নাই, তো উপরেই এইটা ছিল, নিচে কি করব, 10-এর পরে ওই যে যতগুলা দশমিকের পর যতগুলা সংখ্যা পাওয়ার তত দিয়ে দিব। 3 ছিল তাই 3 দিয়ে দিছি। বুঝতে পারছো? ওকে, এরপর আসো আয়তন। আয়তন বলছে 1 ml, বাট আমরা জানি চাপ যদি ATM এ বসাই, আয়তন যদি হচ্ছে লিটারে বসাই, তাহলেই কেবল আমি আর এর একটা একক লিখতে পারবো 0.0821। চাপটা হচ্ছে ATM, আয়তন হচ্ছে ml, বসাই লিখে কোনো আর আছে নাই, এটাকে আমার কিসে নিতে হবে, লিটারে। সো 1 ml মানে কত, 1 ml মানে 1 × 10⁻³ লিটার, তাই তো? এটা লিটারে নিয়ে গেলাম, লিটার তো লেখা দরকার নাই, এটা হচ্ছে লিটারে নিয়ে গেলাম। এবার বাকি আর কি কি আছে, বাকি হচ্ছে তোমার এখানে আছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেটাকে হিসাব করার জন্য লিখলাম 6 × 10⁻23। পুরো অ্যাকুরেটটা লেখা দরকার নাই, যে 6.023 এগুলো লেখা দরকার নেই, 6 × 10⁻23 ইনাফ। এরপরে আর কত, আর হচ্ছে 0.0821, আর হচ্ছে 0.0821। বাট এই যে কি বলছি, দশমিক দিব না, দশমিক না দিয়ে কি করব, এটা আছে 0.0821, আমি এটাকে লিখবো তোমার হচ্ছে 821। তাই আমি কি করলাম, দশমিকের পরে 4টা ঘর ছিল, সেই 4টা ঘরকে ইগনোর করে 821 লিখলাম। তাহলে নিচে এবার এই কাজটা করছি, তাহলে উপরে কি করব, 1-এর পরে 10-এর পরে পাওয়ার 4 দিয়ে দিব, কারণ দশমিকের পর 4টা শূন্য আছে। তাহলে চলো এই কাজটা করে ফেলি, যে 0.0821 না দিয়ে, 0.0821 না দিয়ে আমি দিলাম হচ্ছে 821। তাহলে উপরে কি করব, একটা 10⁻4 দিয়ে দিব। ঠিক আছে, আর বাকি রইলো লাস্টলি তাপমাত্রা। তাপমাত্রা কত আমি তোমাকে বোঝাইতেছি, তুমি যখন নিজে বুঝে যাবে জিনিসগুলা, তোমার ক্যালকুলেশন করতে টাইম লাগবে। তুমি খালি চিন্তা করো, আচ্ছা এটা কাটা যাচ্ছে, এটা কাটা কেটে যাচ্ছে, এইভাবে। ঠিক আছে, তা এটা কত, 30 মানে কত, 303 কেলভিন। ওকে, এইবার আমার কাছে ক্যালকুলেশন করতে হবে। সো দেখো অনেকগুলো 10-এর পাওয়ার আসছে, আগে আমরা 10-এর পাওয়ার গুলো হিসাব করে ফেলি, তারপরে বাকি ক্যালকুলেশনটা করতেছি। ঠিক আছে, এবং এইটা যদি অ্যাকুরেট ক্যালকুলেশন করতে যায় অনেক টাইম লাগবে, 10-এর পাওয়ারটা আমাকে এখানে অ্যান্সারটা বের করে দিবে। সো দেখো এখানে আছে 10⁻3 এবং এখানে আছে 10⁻4। সো 10⁻3 দিয়ে 10⁻4 কাটাকাটি করলে এখানে একটা 10⁻1 থেকে যাবে। এন্ড এখানে আছে মাইনাসের 1 3টা, আর এখানে আছে যে প্লাসের 3টা, আর এই একটা 24টা।
তাহলে 24টা, আর এখানে মাইনাসের 3টা, কাটাকেটে কটা থাকবে 21টা। তাহলে আলটিমেটলি দেখো 10 এর পাওয়ার কত থাকতেছে 10 টু দি পাওয়ার 21। এখন বাকি এখানে আছে 987, এখানে আছে 821, এখানে আছে 6, এখানে আছে 303, এগুলা কাটাকাটি করতে হবে। সো তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া, 821 যেটা আছে, 821 কিন্তু 987 অনেক কাছাকাছি, তাই না? সো 821 দিয়ে যখন 987 কে ভাগ করবো, মানটা 1.1 বা 1.2 এরকম সামথিং আসবে। 821 987 একটু বেশি, তো 1 পয়েন্ট সামথিং আসবে। এন্ড 1 পয়েন্ট সামথিং এর সাথে 6 যখন গুণ করব তখন এটা 6 পয়েন্ট সামথিং আসবে। এবং নিচে আছে 300, তো 303 বা 300, তো ওই 6 দশমিক সামথিং দিয়ে যখন 303 কে ভাগ করব বা 300 কে ভাগ করব, তুমি জানো 6 50 300, মানে আলটিমেটলি কাটাকাটি গিয়ে নিচে একটা 50 আসবে, মানে আলটিমেটলি ফাইনালি আসবে 1/50 এর কাছাকাছি। আমি একটা কাছাকাছি ক্যালকুলেশন করতেছি, কারণ আমি 10 এর পাওয়ার দিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। এবার 1/50 মানে কত? তুমি জানো 1/5 মানে 0.2, তাহলে 1/50 মানে 0.02, বা ওই যে যারা পারো না বাচ্চা কালের মতো ভাগ করো, যে 50 কে 1 দ্বারা ভাগ করলে কত আসবে। হ্যাঁ, 50 টা 1 এর মধ্যে ভাগ যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, 10 এর মধ্যেও তো যায় না, তাহলে একটা শূন্য দিয়ে একটা শূন্য আনলাম, এবার যায় যে 50 দুগুণে 100, অ্যান্সার কত আসলো 0.02 ইন্টু 10 টু দি পাওয়ার এত। তাহলে এইটা মানে কত 0.02 এবং 10 টু দি পাওয়ার 21। তাহলে আমি যদি প্রশ্নে তাকাই দেখি, প্রশ্নের সামনে 2 3 2 2 করে আছে, তাহলে আমি যদি দশমিকটাকে এখানে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 2, এবং দশমিককে 2 ঘর ডানে নিলে পাওয়ার 2 কমে যাবে, হয়ে যাবে 10 টু দি পাওয়ার 19। 10 টু দি পাওয়ার 19 21 থেকে হয়ে যাবে কত তোমার হচ্ছে 19। তাহলে অ্যান্সারটা কত আসতেছে 2 দশমিক সামথিং বা 2 এর কাছাকাছি 10 টু দি পাওয়ার 19। তো আমি দেখি তো এরকম অপশনে কয়টা আছে, 2 পয়েন্ট সামথিং 10 টু দি পাওয়ার 19, কি মিলছে ভাইয়া? সো আমার ক্লোজ ক্যালকুলেশন করা লাগবে না, দেখো 3 পয়েন্ট সামথিং 10 টু দি পাওয়ার -19 তো হবেই না, কারণ আমার অ্যান্সারে 2 আসবে, এতটুকু শিওর। 2 আছে ঠিক আছে, কিন্তু 10 টু দি পাওয়ার 18 এটা তো হবে না, 10 টু দি পাওয়ার 19, 10 এর পাওয়ার তো আমি উল্টাপাল্টা করি নাই, 10 এর পাওয়ার কিন্তু 19ই হবে। 2 পয়েন্ট সামথিং 10 টু দি পাওয়ার 20 এটা তো হতে পারেই না, তাহলে দেখো একটা অ্যান্সার। সো আহামরি কিন্তু কঠিন ক্যালকুলেশন না। 10 এর পাওয়ার গুলা যখন তুমি হচ্ছে সুন্দর মতো কাটাকাটি করে 21 বের করে ফেলবা, এরপরে এটা দ্বারা কাটাকাটি করলে 1 এর থেকে একটু বেশি, 1 এর থেকে একটু বেশি সাথে 6 গুণ করলে 6 এর থেকে একটু বেশি, 6 দিয়ে 300 কাটাকাটি করলে 50, 1/50 মানে 0.02, তার মানে এটাকে ওই পাশে এনে 2 × 10 টু দি পাওয়ার 21 থেকে পাওয়ার 2 কমে যাবে 19। তো তুমি যখন এভাবে প্র্যাকটিস করে ফেলবা তোমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। এরপর আসো, বায়ুতে মিথেন অণুর তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণুর চেয়ে কত গুণ বেশি? সো এটা একটা পুরোপুরি মুখস্থ প্রশ্ন, যে তোমার এইটা আমাদের কোথায় আছে, এটা আমাদের গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব সেখানে দেওয়া আছে, যে কোন অণুর তুলনায় কোনটা বেশি তোমাকে বাতাসকে উত্তপ্ত করতে পারে বা গরম করতে পারে, ঠিক আছে? সো এই কার্বন ডাইঅক্সাইডকে 1 ধরে বাকিদেরটা বের করা হয়েছে। সো কার্বন ডাইঅক্সাইড যদি 1 হয়, মিথেন প্রায় তার থেকে 25 গুণ বেশি তোমার হচ্ছে কি করতে পারে, বাতাসকে তোমার হচ্ছে উত্তপ্ত করতে পারে, 25 গুণ বেশি, ঠিক আছে? এবং সর্বোচ্চ হচ্ছে সিএফসি, সে হচ্ছে তোমার 15,000 থেকে 25,000 গুণের মতো তোমার কি করতে পারে, কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি তোমার বাতাসকে উত্তপ্ত করতে পারে। হাজারি স্যারের বইতে 25,000 দেওয়া আছে, কোন কোন বইতে 10 থেকে 15,000 দেওয়া আছে, ঠিক আছে? এবং মিথেনেরটা হচ্ছে 25 গুণ, মিথেন হচ্ছে 25 গুণ। এরপর আসো, এই যৌগটার আইউপ্যাক নাম কোনটি? সো দেখো যৌগটা কি দেওয়া আছে, আমি একটু নিজে লিখে নেই তাহলে তুমি আরো ভালো বুঝবা। যৌগটা দেওয়া আছে CH3, দেন CH, এই হাতে আছে একটা ক্লোরিন, দেন হচ্ছে C, এই হাতে আছে একটা CH3, তারপর হচ্ছে ডাবল বন্ড CH3। সো যৌগটা হচ্ছে কি, যৌগটা হচ্ছে একটা অ্যালকিন, তাই তো? সো অ্যালকিনটা কোন দিক থেকে কাছে, আমরা ফার্স্টে নাম্বারিং করে ফেলবো। অ্যালকিনটা ওই দিক থেকে কাছে, ডাবল বন্ডটা এই দিক থেকে কাছে। সো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। আমি কি কার্বন এটা কম দিছি? এই যে এখানে নাম্বারিং ভুল করছি, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। এন্ড তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রধান শিকল, এবং শাখা পাইতেছি দুইটা, কোনটা কোনটা, এই যে এই মিথাইল একটা শাখা এবং এই ক্লোরিন একটা শাখা। সো তুমি জানো ক্লোরিন থাকলে আমরা বলি ক্লোরো, এবং মিথাইল থাকলে আমরা বলি মিথাইল। সো ক্লোরোকে লিখতে হবে সি দিয়ে, মিথাইলকে লিখতে হবে এম দিয়ে। তোমরা জানো কোনটা আগে বলতে হবে, যেটা এ বি সি ডি তে আগে আসবে। তো সি আগে না এম আগে? সি আগে। তো ফার্স্টে ক্লোরোর বর্ণনা দিতে হবে। ক্লোরো আছে কততে? 4 এ, নাম কি হবে? 4 ক্লোরো, 4 ক্লোরো। এরপর 3 এ আছে কি একটা মিথাইল, অর্থাৎ 3 মিথাইল, 3 মিথাইল। কয় কার্বন ভাইয়া? 1 2 3 4 5, তার মানে কি বলতে পারি, পেন্ট, 5 কার্বন। এবং ডাবল বন্ডের ইনটা কততে আছে? 2 নাম্বারে, তাহলে বলতে পারি পেন্ট
টু ইন। শেষ। সিম্পল এবং সোজা একটা নামকরণ দিছে, একদম সিম্পল প্লেন একটা নামকরণ। তাহলে নাম কি আসলো? 4-chloro-3-methyl-pent-2-in। কোথায় আছে? 4-chloro-3-methyl-pent-2-in। তো শুরুতেই তো দেওয়া আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই যৌগটার অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই যৌগটার অ্যান্সার। সো নামকরণ কিন্তু খুবই ইজি একটা টপিক। এরপর নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে একটু দেখি। এখানে মেবি ফিউরান দেওয়া আছে, দেখো এটা আমি এঁকে দিচ্ছি পাশে। এটা দেওয়া আছে এরকম, এটা দেওয়া আছে হচ্ছে তোমার এইরকম, অর্থাৎ ফিউরান যে যৌগটা আছে সেই ফিউরান যৌগটা দেওয়া আছে। এন্ড এরপরে এটা কি দেওয়া আছে দেখো, এই যে যৌগটা, এটা হচ্ছে সালফার, এখানে লোন পেয়ার, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এন্ড এরপরে যে যৌগটা দেখো, এরপরে যৌগটাতে কি দেওয়া আছে, আমার এখানে তো এটা পুরোপুরি আসে নাই, আমি একটু দেখি যে পরের যৌগটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাইলে দেখো পরের যৌগটা হচ্ছে এইরকম, এইরকম। তারপর হচ্ছে নাইট্রোজেন, এখানে একটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। আর লাস্ট যে যৌগটা এটা দেখতে হচ্ছে এরকম, দেখো এখানে একটা ডাবল বন্ড, আর বাকি তোমার হচ্ছে এখানে একটা সালফার। এই হচ্ছে পুরোপুরি অবস্থা। সো তোমার বলছে এর মধ্যে কোনটা একটা অ্যারোমেটিক যৌগ? তুমি জানো অ্যারোমেটিক যৌগে কি থাকে? অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। সো দেখো তোমার বাকি অপশন দেখা দরকারই নেই, তুমি যখন ফিউরানকে দেখে ফেলছো যে ভাই এই হচ্ছে আমাদের ফিউরান, ভাইকে পেয়ে গেছি যে এই হচ্ছে আমাদের ফিউরান ফিউরান ফিউরান, তো তুমি তো জানো ফিউরান, পাইরোল, পিরিডিন, থায়োফিন এগুলা কি অ্যারোমেটিক যৌগ। তো এটাকে দেখা মাত্রই তুমি কি দেখাই দিতে পারো যে ভাই আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, অর্থাৎ ফিউরানটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বলছে নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ। এখন একটা এক্সপ্লেনেশন আসো যে ভাই কেন এ নাম্বারটা অ্যান্সার হইলো বা কেন বি সি ডি তে অ্যান্সার হইলো না। সো তুমি দেখো, তুমি যদি হাকেল নিয়ম অ্যাপ্লাই করো, আমরা কি করি যে এর মধ্যে যতগুলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে সেটা 4n+2 দিয়ে বসাই দিই, দেন n এর মান বের করি। যদি n এর মানটা পূর্ণ সংখ্যা আসে তাহলে হচ্ছে সেটা অ্যারোমেটিক যৌগ, আর যদি ভগ্নাংশ আসে তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ না। সো এই যে তোমার হচ্ছে ফিউরান, এই যৌগের মধ্যে এই হচ্ছে একটা পাই বন্ধন যার মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এই হচ্ছে একটা পাই বন্ধন যার মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এবং এই হচ্ছে অক্সিজেনের একটা লোন পেয়ার, এবং এই হচ্ছে দুইটা ইলেকট্রন। তাহলে এইখানে দুইটা, এখানে দুইটা, চারটা, আর এই দুইটা ছয়টা। তাহলে তুমি যদি 4n+2 = 6 বসায় দাও তাহলে n = কত আসতেছে? 2 আর 2 কাটা 4, 4 দিয়ে 4 ভাগ করলে 1। n = 1 কি একটা পূর্ণ সংখ্যা? তো পূর্ণ সংখ্যা হইছে, এটা একটা অ্যারোমেটিক যৌগ বা হাকেল নিয়ম মানছে। পরেরগুলা কেন না? দেখো এই একটা ডাবল বন্ড, এই একটা ডাবল বন্ড, এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার, টোটাল ইলেকট্রন কয়টা হইলো? দুইটা লোন পেয়ারে 4টা এবং দুইটা পাই বন্ডে 4টা, 8টা। তো তুমি যদি 4n+2 = 8 বসাও তাহলে কত আসতেছে? এই 2 আর 8 কাটাকাটি গিয়ে ওই পাশে আসতেছে 6, তাহলে n = আসতেছে 6/4, যেটা কি একটা ভগ্নাংশ। আর ভগ্নাংশ আসলে কি হবে না? অ্যারোমেটিক যৌগ হবে না বা হাকেল নিয়ম মানলো না। এরপরে এইটা দেখো, এটা মেইনলি ছিল হচ্ছে তোমার পাইরোল। দেখো এটা মেইনলি ছিল পাইরোল, তুমি পাইরোলকে তো চিনো। পাইরোল দেখতে কি রকম? পাইরোল দেখতে হচ্ছে ভাইয়া এইরকম। দেখো পাইরোল দেখতে হচ্ছে এইরকম, যে NH, এটাকে বলা হয় পাইরোল। ঠিক আছে, NH এটাকে বলা হয় পাইরোল। সো তুমি দেখো এটা পাইরোল ছিল, বাট এই NH এর মধ্যে একটা H+ আর এক্সট্রা আসছে, সবকিছু সেম দেখো পাইরোলের মতো, খালি লোন পেয়ারটার জায়গায় একটা প্লাস চলে আসছে এবং এখানে আরো একটা H চলে আসছে। কি হয়েছে জানো? এই যে H+টা এই পাইরোলের লোন পেয়ারটাকে নিয়ে এর সাথে যুক্ত হয়ে গেছে, H+টা পাইরোলের লোন পেয়ারটাকে নিয়ে এর সাথে যুক্ত হয়ে গেছে। সো পাইরোল যেটা, এই যে পাইরোল যেটা, এটা তো একটা অ্যারোমেটিক যৌগ, তুমি জানো। কারণ কি? কারণ এই যে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, লোন পেয়ারে ছিল দুইটা ইলেকট্রন, 6 এবং 6 বসাইলে সেটা কি হয়? অ্যারোমেটিক যৌগ হয়। 4n+2 = 6 হলে এটা দেখলাই। বাট যখন এই লোন পেয়ারটা নিয়ে H+টার সাথে বন্ড হয়ে গেল, এখন তো লোন পেয়ারটা নাই, তো এখন আছে কি? এই যে একটা পাই বন্ড, একটা পাই বন্ড, টোটাল ইলেকট্রন আছে কত? 4। তো তুমি যদি এখন 4n+2 = 4 বসাও তাহলে 4n = কত আসতেছে? 2 আর 4 কাটাকাটি গিয়ে 2, তাহলে n = কত আসতেছে? হাফ, মানে কি? ভগ্নাংশ। তার মানে এই যৌগটা আর কি হইলো না? এই যৌগটা আর কি হইলো না? অ্যারোমেটিক যৌগ হইলো না। আর তারপর একটা দেখো, এখানে আছে একটা পাই বন্ড আর একটা লোন পেয়ার, তাহলে 4। তুমি জানো 4n+2 = 4 বসাইলে এই সেম অবস্থা হবে, n = কত আসবে? হাফ। তো এটা কি হবে না? অ্যারোমেটিক যৌগ হবে না। এইভাবে তুমি হচ্ছে যাচাই করতে পারো। বাট দেখো যে বেটা বুদ্ধিমান
ও তো এমনি বুঝে গেছে যে এই যে আমাদের বই থেকে হুবহু তুলে দিছে ফিউরান, সো আমি এটাকে দেখছি, তার মানে এটা বাদে অন্যগুলোর অ্যান্সার হইতে পারে না। কারণ তোমার এইসব প্রশ্নের ক্ষেত্রে তো একটাই অ্যান্সার, তাই না? যদি এরকম হইতো 1 2 2 3 তখন অ্যান্সার চেক করা লাগতো, বাট এটা তো এবিসিডি অ্যান্সার, তো এ নাম্বারটাই হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বাট আমি কিন্তু তোমাকে সবগুলোই বুঝাইলাম। কোন ধাপটি SN1 বিক্রিয়ার গতি নির্ণয় করে? ভাই SN1 বিক্রিয়া আমরা কেন বলি? দেখো SN1 বিক্রিয়া আমরা কেন বলি, কারণ SN1 বিক্রিয়াতে পুরা বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে একজন। SN1 বিক্রিয়াটার নাম 1 কেন? কারণ এই বিক্রিয়াতে একজন কি করে, সব বিক্রিয়ার গতি টতি সবকিছু নির্ণয় করে, বিক্রিয়ার হার নির্ণয় করে। বিক্রিয়ার হার মানে তো বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার অথবা গতি নির্ধারণ করে। SN1 বিক্রিয়াতে বিক্রিয়ার হার বা গতি নির্ধারণ করে একজন, আর SN2 বিক্রিয়াতে হচ্ছে 2 জন। এখন তুমি দেখো এগুলা মানে কি? এগুলা মানে হচ্ছে আমাদের যে এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, সেই অ্যালকাইল হ্যালাইডটা, এই অ্যালকাইল হ্যালাইডটার সাথে আমরা কার বিক্রিয়া দিই? অ্যালকাইল হ্যালাইডটার সাথে যখন আমরা ধরো হচ্ছে বিভিন্ন ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, জলীয় এগুলার বিক্রিয়া দিই, তখন আমাদের SN বিক্রিয়া হয়। তখন আলটিমেটলি কি হয়, এই এক্সটা বের হয়ে যায়, ওএসটা এখানে এসে বসে অ্যালকোহল তৈরি করে। বাট যখন এটা SN1 বিক্রিয়া হয়, তখন এই যে এই KOH এর যে ওএসটা আছে, এই OH এর কোনো ভূমিকা থাকে না। পুরা বিক্রিয়ায় ডিপেন্ড করে আমাদের এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটার উপরে। SN1 বিক্রিয়াতে পুরা জিনিসটা, বিক্রিয়াটা ডিপেন্ড করে এই পোর্শনের উপরে, যে এখানে এই যে পার্টটা আছে, এই পার্টটা এবং এক্সটা আলাদা হয়ে যায়, একটা কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন, এই তোমার হচ্ছে X মাইনাস তৈরি হয়, X মাইনাসটা বের হয়ে যায়, OH মাইনাসটা এসে বসে পড়ে। সো OH মাইনাস কিন্তু কিছু করে নাই, এখানে ওদের মাঝখানে তোমার সম্পর্কটা ভেঙে গেছে, এক্সটা আলাদা হয়ে গেছে, এই পার্টটা আলাদা হয়ে গেছে, দেন OH মাইনাসটা এসে X মাইনাসের জায়গায় বসে পড়ছে। তাহলে পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে, যতক্ষণ না পর্যন্ত এদের মাঝখানে সম্পর্ক ভাঙতেছে OH মাইনাস কিন্তু আসবে না। যে মুহূর্তে ভেঙে যাবে OH মাইনাস চলে আসবে, বিক্রিয়া হয়ে যাবে। তার মানে পুরো বিক্রিয়া ডিপেন্ড করতেছে কখন এই জিনিসটা ভেঙে বের হয়ে যাবে প্লাস আকারে। সো কখন এই কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নটা তৈরি হবে তার উপরে ডিপেন্ড করতেছে। আর SN2 বিক্রিয়াতে এদের মাঝখানে যেমন ভাঙে, আবার এই OH মাইনাসটা এসে অন্য দিক দিয়ে কি করে, গোতাইতে থাকে যে ভাই তুই বের হ, ওর সাথে সম্পর্ক ভাঙ, তুই বের হইতে থাক। তার মানে ওইখানে সম্পর্কটা দুই দিক থেকে আসে, বা তোমার হচ্ছে ভূমিকাটা দুই দিক থেকে আসে। তখন এই OH মাইনাসটা, OH মাইনাস মানে কি, ও নিজে মাইনাস, মানে ওকে আমরা কি বলতে পারি, তোমার ও প্লাসের প্রতি আকর্ষিত হবে, ওকে আমরা বলতে পারি নিউক্লিওফাইল। সো এখানে নিউক্লিওফাইল এবং এই যে কার্বনিয়াম অ্যানায়ন, কার্বনিয়াম যা এই দুজনের উপর ডিপেন্ড করে SN2 তে, আর SN1 এ একজনের উপর, সেটা হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত এটা প্লাস আকারে বের হবে ততক্ষণ পর্যন্ত OH আসবে না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য SN1 আর SN2। তো তোমাকে জিজ্ঞাসা করছে যে SN1 বিক্রিয়ার গতি কিসের উপর ডিপেন্ড করে? শুধুমাত্র কার্বনিয়াম আয়ন সৃষ্টির উপর ডিপেন্ড করে, আর কিচ্ছুর উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র কার্বনিয়াম আয়নের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 2, যে 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সেখানে অ্যান্সার হচ্ছে একটাই। তো খুবই সুন্দর একটা প্রশ্ন, একদম বেসিক একটা প্রশ্ন, SN1 বিক্রিয়ার বেসিক থেকে প্রশ্ন করছে। ওকে, আমাদের লাস্ট প্রশ্ন 2022-23 সালের কি প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ভাইয়া নিচে কোনটা সঠিক? তো অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, বলছে উভমুখী বিক্রিয়ায় প্রভাবক সম্মুখ এবং বিপরীত উভয় বিক্রিয়াকে সমানভাবে প্রভাবিত করে। আচ্ছা, উভমুখী বিক্রিয়ায় প্রভাবকের রাসায়নিক বিক্রিয়া সাম্যের পরিবর্তন ঘটায়। ভাই প্রভাবক কোনোদিনও সাম্যের পরিবর্তন ঘটাইতে পারবে না। প্রভাবক কখনোই বিক্রিয়াকে ডানে অথবা বামে শিফট করতে পারবে না। প্রভাবক কি করবে? প্রভাবক যখন তোমার কি করবে, একটা বিক্রিয়াতে তুমি দিবা, তখন সেই বিক্রিয়াটাকে খালি গতিটাকে বাড়াবে বা কমাবে, মানে বিক্রিয়ার গতিটাকে স্লো বা ফাস্ট করতে পারে প্রভাবক। কিন্তু যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে যাবে তখন সেটাকে বামে বা ডানে নেওয়ার ক্ষমতা প্রভাবকের নাই। তাহলে এই যে সাম্যাবস্থান বা সাম্যের পরিবর্তন যে ঘটাবে, এই অপশনটা ভুল বলছে। তো তুমি জানো এরকম 1 2 2 3 এর মধ্যে যদি একটা ভুল বের করা যায় তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই 1 নাম্বারটা আর 3 নাম্বারটা। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। বাট এখন কথা হচ্ছে ভাইয়া ওই দুটো অপশন একটু বুঝাই দেন, যে 1 নাম্বারটা কি বলছে, যে উভমুখী বিক্রিয়ায় প্রভাবক সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া সমানভাবে কাজ করে। ইয়েস, যখন আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে যায়, সাম্যাবস্থায় চলে গেল, এখন এই পাশটা হচ্ছে উৎপাদ, এই পাশটা হচ্ছে বিক্রিয়ক, দুই পাশেই প্রভাবক সেম ভূমিকা রাখে। তো যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ হয় ততটুকুই বিক্রিয়ক থেকে তোমার হচ্ছে কি হয়,
উৎপাদ হচ্ছে ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, দুই জায়গায় সেম সেম ভূমিকা রাখতেছে। আলটিমেটলি ঘুরে ফিরে ওই যে কি মনে হচ্ছে যে প্রভাবক এখানে কোনো কাজ করতেছে না, ঘুরে ফিরে সাম্যাবস্থানটা একই থাকতেছে। সো এই জন্য আমরা বলি যে প্রভাবক তোমার হচ্ছে সাম্যাবস্থানে পরিবর্তন করতে পারে না। কারণ কি? কারণ ও দুই পাশেই কি করে, সমানভাবে প্রভাবিত করে। এন্ড এইটা যেটা ও কি করে, বিক্রিয়ার বেগটা বা গতিটাকে বাড়ায় দেয়, এটা হচ্ছে ওর মেইন কাজ। ঠিক আছে, সো এই দুটো হচ্ছে কাজ। কিন্তু সাম্যের পরিবর্তন ঘটাইতে পারে তিনজন, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, যেটা আমরা লা শাতেলের নীতিতে পড়ি, সেখানে কিন্তু প্রভাবক ছিল না। তাহলে এই হচ্ছে আমাদের 2022-23 সালের যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ এবং অ্যানালাইসিসটা সেইটা। সো তুলনামূলক বলতে গেলে গত বছরের তুলনায় তোমার 2023 এইচএসসি 23 ব্যাচের তুলনায় তোমার হচ্ছে 22 ব্যাচে মোটামুটি সোজা প্রশ্নই হয়েছিল। সো তোমাদের সাথে দেখা হবে এর পরের বছরের কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।